প্রিয় এসএসসি ২০২৫ পরীক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রিপারেশন অত্যন্ত দুর্দান্ত গতিতে আছে। আর তোমরা জানো যে মাত্র কয়েকটা দিন আছে তোমাদের সামনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু একটু সংশোধিত একটা রুটিন প্রকাশ পেয়েছে। আজকে তোমরা দেখে নেবে তোমাদের গণিত পরীক্ষার রুটিন একদিন পেছানো হয়েছে, ফলে গণিত পরীক্ষার জন্য তুমি একটা দিন বেশি পেতে যাচ্ছ। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৫-এর ইংরেজি বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতিকে শানিত করার জন্য সুপার সাজেশন। আর এই সুপার সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা ইতিপূর্বে অনেক দিন ধরে ইংরেজি বিষয়ের যে টপিকগুলো আছে সেগুলো তোমরা কিন্তু পড়ে শেষ করেছো। আজকে জাস্ট শুধু একদম সুপার শর্ট একটা সাজেশন, যেটা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা ইনশাল্লাহ শতভাগ। এবং তুমি ইতিমধ্যে হয়তো এই সাজেশন কভার করে ফেলেছো। যদি তুমি সম্পূর্ণ করে না থাকো তাহলে তুমি এক নজরে একটু দেখে নেবে যে আজকে যে সাজেশন দিতে যাচ্ছি সেই সাজেশনগুলো তুমি কভার করতে পেরেছো কিনা। আর যদি না পেরে থাকো তাহলে এই আগামী যে কয়েকটা দিন আছে এই দিনের মধ্যে তুমি তোমার এই সাজেশনটা কমপ্লিট করে যাবে। এই সাজেশন কমপ্লিট না করে অবশ্যই পরীক্ষার হলে কোনো ক্রমেই যাবে না। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। চূড়ান্ত সাজেশন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এসএসসি ২০২৫ ইংরেজি প্রথম পত্র। চলো স্ক্রিনে। সাজেশন ফর এসএসসি এক্সাম ২০২৫, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, টোটাল মার্কস 100। তো আমাদের মিশন হচ্ছে মিশন 100, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে 100 পাওয়ার মিশন। দেখে নেওয়া যাক সিন প্যাসেজের জন্য, অর্থাৎ সিন প্যাসেজটা আসবে তোমাদের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের জন্য। হ্যাঁ, তোমার সিন প্যাসেজটা কি 1 নাম্বার এমসিকিউ কোশ্চেন, 2 নাম্বার আনসারিং শর্ট কোশ্চেন এবং 3 নাম্বার ফিল ইন গ্যাপ। এই 3টা প্রশ্নের জন্য সিন প্যাসেজগুলো পড়তে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজগুলোর মধ্যে একটা হচ্ছে নাম্বার 1, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। এই গল্পটা আছে তোমাদের ইউনিট 3 লেসন 2-তে। এইটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন 1 এবং 2 এর জন্য, এবং ফিল ইন গ্যাপের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তার মানে তোমার এই গল্পটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। এই গল্পটা এটা আছে ইউনিট 3 লেসন 3-তে, এবং এটি 1 নাম্বার প্যাসেজের জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, কিন্তু এটি ফিল ইন গ্যাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা যে ইউনিট 3 ইংরেজি প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এখানকার কোনো একটা গল্পই তোমরা বাদ দিয়ে যাবে না, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে। এটা থেকে আসার সম্ভাবনা মোটামুটি শতভাগ। তাই ইউনিট 3টা টোটাল সাজেশনের মধ্যে ধরে রাখো। এরপরে আসে ইউনিট 3কে বাদ দিলে ইউনিট 4 থেকে টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। এটি আছে ইউনিট 4-এর। এটা ফার্স্ট সিন প্যাসেজের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এটা ফিল ইন গ্যাপের জন্য এবার ভেরি ইম্পর্টেন্ট। তারপরের গল্পটা হচ্ছে মেহেরজান। এটা রাজশাহী বোর্ডের যারা পরীক্ষার্থী আছো তারা এটা যদি মানে নাও পড়ো সমস্যা নেই, কারণ এটা গত বছর এসে গেছে। রাজশাহী বোর্ড ব্যতীত অন্যান্য যত বোর্ড আছে তাদের জন্য এটা ফার্স্ট সিন প্যাসেজ হিসাবে ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা ফিল ইন গ্যাপের জন্য অপেক্ষাকৃত কম ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ ইজ নাও, এই যে 7 নাম্বারটা, এটা পড়বা শুধুমাত্র ফিল ইন গ্যাপের জন্য। হ্যাঁ, শুধুমাত্র ফিল ইন গ্যাপের জন্য পড়বা। এটা ইউনিট 5-এর লেসন 2-এর বি নম্বর সেশনে এই গল্পটা দেওয়া আছে। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রেভ অফ অল সোর্স অফ পলিউশন, এয়ার পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন অংশে এই গল্পটা দেওয়া আছে। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সকল বোর্ডের জন্য দেখো, হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এটি ইউনিট 5-এর লেসন 3 থেকে এসেছে। এটি ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের দিন রাত্রে অবশ্যই এই গল্পটা খুব ভালোভাবে রিভিশন করে তারপরে পরীক্ষার হলে যাবে। এরপরের গল্পটা এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন
প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র ফিল ইন গ্যাপের জন্য তুমি এটা দেখবা। এটার থেকে এমসিকিউ আনসারিং কোশ্চেন এটা করার কোনো প্রয়োজন নেই। তারপরে ফিশ পপুলেশন নাম্বার 10, ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। এই গল্পটাও তুমি শুধু পড়বা ফিল ইন গ্যাপের জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা থেকে সিন প্যাসেজ করার কোনো প্রয়োজন নেই, শুধু ফিল ইন গ্যাপ করবে। যত প্রকারের ফিল ইন গ্যাপ এই গল্প থেকে এসেছে সবগুলো তুমি দেখে যাবে। এরপরে 11 নম্বর গল্পটা পড়ার কোনো প্রয়োজন নেই, এটা ওইভাবে ইম্পর্টেন্ট নয়। 12 নম্বর দেখো, মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। এই গল্পটা ইউনিট 7-এর লেসন 5-এ আছে। এটা সিন প্যাসেজ বা ফার্স্ট প্যাসেজ হিসেবে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, অবশ্যই পড়বে। আর এখান থেকে ফিল ইন গ্যাপ আসার সম্ভাবনা মোটামুটি কম। এরপরে স্টিভেন পল জবস, স্টিভ জবস সংক্ষেপে বলা হয়, স্টিভ জবস, এই গল্পটা আছে ইউনিট 7-এর লেসন 7। এটা শুধুমাত্র ফিল ইন গ্যাপের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে এইটা সিন প্যাসেজ হিসেবেও তোমরা দেখে যেতে পারো, তবে অতটা গুরুত্বপূর্ণ নয়। এরপর হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। আমি এবার মনে করি যে কয়েকটা গল্পকে আমি সিন প্যাসেজ হিসেবে গুরুত্ব দিচ্ছি, তার মধ্যে প্রথমে বলেছি কি ইউনিট 3 এর মোটামুটি সবগুলো গল্পই পড়বে। আর তাছাড়া এই যে হিউম্যানস ক্যান নেইদার এইটা এবং মেহেরজান রাজশাহী বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বেশি করে দেখবে। মাদার তেরেসার গল্পটা একটু ভালোভাবে পড়বে। স্টিভেন পল জবস, এটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এইটা শুধুমাত্র ফিল ইন গ্যাপের জন্য দেখবে। তবে হেরিটেজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল বোর্ডস, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এরপর জহির রায়হান, দেখো এটি আছে ইউনিট 10-এর লেসন 4-এ। এটি ফিল ইন গ্যাপ এবং মডেল কোশ্চেন উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং এই জহির রায়হানের গল্পটা অবশ্যই পড়ে যাবে। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভিলি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আছে ইউনিট 11-এর লেসন 2-এর বি নাম্বার সেশনে এই গল্পটা আছে। এইটা থেকে মোটামুটিভাবে বলা যায় যে 90% সম্ভাবনা আছে ফার্স্ট সিন প্যাসেজ হিসাবে আসা। ফার্স্ট কী হিসাবে আসা? ফার্স্ট সিন প্যাসেজ হিসাবে এটা থেকে আসার সম্ভাবনা 90%, এবং এটা থেকে ফিল ইন গ্যাপ আসার সম্ভাবনা অনেক বেশি। সো যতগুলো গল্প আছে এর মধ্যে হিউম্যানস ক্যান নেইদার অর্থাৎ 8 নাম্বারটা এবং 15 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা না দেখে কোনো ক্রমেই তুমি পরীক্ষার হলে যাবে না। তারপরের গল্পটা দেখো, ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিম ইন বাংলাদেশ। এটা ফিল ইন গ্যাপের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে যেতে পারো। মইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। তো মিস্টার ইসলাম, এই মইনুল ইসলাম একজন কোয়ালিফাইড কৃষক। এই গল্পটা ফার্স্ট সিন প্যাসেজ হিসাবে মোটামুটি 80% ইম্পর্টেন্ট আর কি, এবং এইটা থেকে ফিল ইন গ্যাপ বা শূন্যস্থানে আসার সম্ভাবনা অনেক বেশি। 19 নাম্বার মাইকেল মধুসূদন দত্ত, এটিও মোটামুটি ইম্পর্টেন্ট বোথ সেগমেন্টের জন্য, এবং ইন্টারনেট টেকনোলজি এইটা ফার্স্ট সিন প্যাসেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্ট সিন প্যাসেজ হলো ইন্টারনেট টেকনোলজি, মাইকেল মধুসূদন দত্ত, মইনুল ইসলাম। তারপরে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটি তারপর পড়বা হচ্ছে 8 নাম্বারটা কি হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ সানস রেডিয়েশন, এবং অন্যান্য বোর্ড রাজশাহী বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ড পড়বা মেহেরজান আর মে ডে। এই মাত্র 5-6টা সিন প্যাসেজ যদি তুমি কাভার করে যাও তাহলে আশা করা যায় শূন্যস্থানের জন্য এবং ফার্স্ট সিন প্যাসেজ তথা এমসিকিউ এবং আনসারিং কোশ্চেনের জন্য তুমি শতভাগ নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। তো চলো তারপরে সেগমেন্টটা দেখা যাক। এরপরে আসে আনসিন প্যাসেজ। আনসিন মানে হচ্ছে এমন প্যাসেজ যা তুমি
পাঠ্য বই খুঁজে পাবে না। এটা কোনো পত্রিকা থেকে আসতে পারে, কোনো জার্নাল থেকে বা কোনো বই থেকে, কোনো পার্সন বা কোনো হিস্টোরিক ইভেন্ট থেকে আসতে পারে। তো বিগত বোর্ড কোশ্চেনগুলোতে বারবার আসা এবং টেস্ট পরীক্ষায় আসা অনেক গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ থেকে অ্যানালাইসিস করে কতগুলো আনসিন প্যাসেজকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছি এবং তোমাদের জন্য তা তুলে ধরছি। তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বে। প্রথমটা আব্রাহাম লিঙ্কনের জীবনী নিয়ে একটা গল্প আছে, সেখান থেকে তোমরা কি করবে, আনসিন প্যাসেজ পড়বে। এবং তোমরা জানো যে আনসিনে দুইটা প্রশ্ন হয়, একটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন আর একটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা হয় হচ্ছে কি বিষয়ে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে সামারাইজিং, অর্থাৎ সামারি লেখা। সামারি লেখার নিয়ম যদি তুমি না জানো তাহলে ইমিডিয়েট আমাদের চ্যানেলে সামারি লেখার টেকনিক নিয়ে একটা ভিডিও আপলোড করা হবে, আর সেই ভিডিওটা অবশ্যই দেখবে। এরপর খুব গুরুত্ব দিয়ে পড়বে আলতাফ মাহমুদ এর উপরে লেখা একটা প্যাসেজ, যেটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। আলফ্রেড নোবেল বা নোবেল প্রাইজ সম্পর্কে একটা আনসিন পড়বে। তারপর পড়বে চার্লস ব্যাবেজ, স্টিফেন হকিং, জীবনানন্দ দাশ, শেরে বাংলা একে ফজলুল হক, জন মিল্টন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ইউরি গ্যাগারিন। তো এই 10টা গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আনসিনের জন্য। যদি তোমাদের হাতে আরও সময় পাও এবং তোমরা যদি একটু বেশি এফোর্ট দিতে চাও, আরও একটু নিশ্চিত অবস্থায় থাকতে চাও, তাহলে পরের 10টা গল্প তোমরা পড়ে নিতে পারো। সেটা হচ্ছে নাম্বার 11, দ্য গ্রেট মিন ওয়ার বর্ন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, অর্থাৎ এখানে গ্রেট মিনদের সম্পর্কে বলা হয়েছে। তোমরা দেখতে পাবে এটা খুব সম্ভবত ময়মনসিংহ বোর্ড 24 সালে এসেছে। এছাড়া মুন্সি আব্দুর রৌফ, দ্য আমেরিকান শিপ টাইটানিক 1912 সালে যে ডুবে যায় সেটা। তারপর আলবার্ট আইনস্টাইন, ইউর হেয়ার, তারপরে হুমায়ুন আহমেদ, এটি মোটামুটি ইম্পর্টেন্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, আনসিন প্যাসেজ, অবশ্যই তুমি এটা দেখে যাবে। আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়ার এবং পিবি শেলি। যদি কবি সাহিত্যিক থেকে আসে তাহলে মোটামুটি ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে শেলি পর্যন্ত এই 4টা তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বে। তো এই হলো আনসিন প্যাসেজ এর সাজেশন। চলো রিঅ্যারেঞ্জ নিয়ে একটু কথা বলা যাক। তো রিঅ্যারেঞ্জ তোমরা জানো যে তোমাদের রিঅ্যারেঞ্জ থাকে হচ্ছে ইংরেজি প্রথম পত্রের 7 নম্বর প্রশ্নে, যেখানে কোনো একটা পরিচিত বা অপরিচিত কোনো টপিকের উপরে 8টা বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকে। সিকোয়েন্স বুঝে, ধারাবাহিকতা বুঝে গল্পটাকে সাজিয়ে লিখতে হয়। এখানে শুধু তোমাকে করেসপন্ডিং নাম্বারটা লিখতে হয়, স্টোরিটা বা গল্পটা না লিখলেও চলে। তো রিঅ্যারেঞ্জের জন্য যে গল্পগুলো তোমরা পড়বা খুবই ইম্পর্টেন্ট। লুই পাস্তুর তোমরা জানো একজন বিজ্ঞানী, অণুজীব বিজ্ঞানী, তিনি পাস্তুরাইজেশন প্রক্রিয়ার উদ্ভাবন করেছেন। তার সম্পর্কে গল্পটা তোমরা একটু দেখে নেবে। এরপরে নেলসন ম্যান্ডেলা, শেরে বাংলা একে ফজলুল হক, আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড পেনিসিলিন, নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়। তোমরা জানো নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়ের যে গল্প, যে একটা ছেলে সমুদ্র পাড়ে একটা ছোট নৌকা বানাচ্ছিল, নেপোলিয়ন তাকে দেখে কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিল যে এই ছোট নৌকা দিয়ে তুমি কী করবে, এরকম গল্পটা আর কি। তারপরে কাজী নজরুল ইসলাম, দেখো এটা তুমি কিন্তু আনসিনেও পড়েছো, আবার ওই একই গল্প রিঅ্যারেঞ্জের জন্য পড়বে। সক্রেটিস, এইখান থেকে আসার সম্ভাবনা মোটামুটি অনেক বেশি, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বরটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন, এইটা রিঅ্যারেঞ্জের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ সাদি অ্যান্ড দ্য রবার্স, দেখো শেখ সাদি সম্পর্কে একাধিক গল্প বা মিথ প্রচলিত আছে। শেখ সাদি সম্পর্কে একটা গল্প হলো শেখ সাদি এবং ডাকাতদের একটা গল্প, আর একটা গল্প হচ্ছে শেখ সাদি একদা কী হয়েছিল, রাজা কর্তৃক আমন্ত্রিত হয়েছিল এবং সে মানে সিম্পল ড্রেসে গিয়েছিল বলে, মানে রাতের বেলা একজন রাজসভার সভ্যের বাড়িতে আশ্রয় নেওয়ার পরে যথাযথ ট্রিট পেয়েছিল না, কিন্তু পরবর্তীতে যখন সে পুরস্কৃত হয়েছিল এবং রাজকীয় পোশাক পেয়েছিল, আসার পথে সে একই রাজসভ্যের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং সেদিন দেখেছিল যে তাকে অনেক রাজকীয়ভাবে আপ্যায়ন করা হচ্ছে। তখন সে সেই খাবারগুলো না খেয়ে তার পকেটে ভরছিল এবং সেই রাজসভ্য জিজ্ঞাসা করেছিল, কী ব্যাপার, আপনি এরকম করছেন কেন? তখন সে বলেছে, কেন, এই খাবারগুলো তো আমার পোশাকই আসলে প্রাপ্য। রাজসভ্য তখন তার ভুল বুঝতে পারে এবং চিনতে পারে যে এই লোকটাকেই সে গত রাত্রে বা গতকাল যথাযথ আপ্যায়ন করেনি। এইরকম একটা গল্প শেখ সাদি সম্পর্কে আছে। আর শেখ সাদি সম্পর্কে আরও একটা গল্প আছে যে সে একদিন একটা
কালভার্ট বা ব্রিজের পাশে একটা লাঠি নিয়ে বুড়ো বয়সে খুব মানে কোনো কিছু হারিয়ে গেছে এরকম খোঁজার ভান করছিল। তখন কিছু লোক এসে জিজ্ঞাসা করলো যে কবি তুমি এভাবে কি করছো? তখন সে বলে যে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, আমি সেটা খুঁজছি। সবাই তার সাথে খোঁজার জন্য মানে মানে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু খুঁজে খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত শেখ সাদী বলে যে দেখো আমি যা খুঁজছি তা হয়তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তখন সবাই জিজ্ঞাসা করে যে কী খুঁজছেন? সে বলে যে আমি আমার যৌবনকালটাকে খুঁজছি। তখন সবাই বুঝতে পারে যে আসলে যৌবনকালকে খুঁজে আর ফিরে পাওয়া যাবে না বার্ধক্যে। শেখ সাদী সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ গল্প প্রচলিত আছে, মিথ প্রচলিত আছে। আমি তোমাদের, যদিও ভিডিওটা একটু লেন্দি হচ্ছে কিন্তু তোমাদের কাজে দেবে। শেখ সাদী বিয়ে করেছিল না, অনেক বয়স হয়ে গিয়েছিল, তখন লোকজন তাকে ধরে বলেছিল যে এই শেখ সাদী কবি, তিনি কিন্তু ইরানের রাজকবি ছিলেন, তো কবি তুমি কি করো, বিয়ে শাদী করো, বিয়ে থা করছো না কেন, বয়স তো অনেক হয়ে গেছে। তখন তাকে জোর করে বিয়ে করিয়ে দেয়। এবং কবি সাহিত্যিকরা, তোমরা জানো সক্রেটিস সহ অন্যান্য কবি সাহিত্যিক দার্শনিক এরা সংসারের প্রতি অনেকটাই বিরাগী এবং উদাসীন থাকেন। তো তিনি কি করছিলেন, একদিন তার মহাকাব্য লিখছিলেন, কিন্তু বাড়িতে কোনো খাবার ছিল না। তখন তার বউ তাকে জোরাজোরি করে যে যাও তুমি বাজারে যাও। শেষ পর্যন্ত যখন মানে তাকে নিতেই পারছিল না, তখন মাটির হাঁড়ি নিয়ে এসে তার মাথায় একটা বাড়ি লাগায় এবং মাটির হাঁড়িটা ভেঙে হাঁড়ির যে মুখটা, কান্দা যেটাকে বলি আমরা, সেটা তার গলায় আটকে যায় এবং সে ওই অবস্থায় ব্যাগ নিয়ে বাজারে যায়। তখন বাজারে সবাই হাসাহাসি করে, কী ব্যাপার কবি, আপনার গলায় এটা কেন? তখন সে বলে যে আমি তো আসলে তোমাদের সুন্নত পালন করতে গিয়ে আজকে আমার এই অবস্থা। এরকম গল্পও কিন্তু আমরা বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে আমরা দেখি। তার মানে শেখ সাদী সম্পর্কে তোমাদের অনেকগুলো গল্প তোমাদের জানতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে পড়বে তোমরা এরপর দেখবে জীবনানন্দ দাশ, আমাদের প্রকৃতির কবি এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, তার গল্প পড়বে। শামীম বা বেলাল, এটা আসলে বিভিন্ন বইয়ে বিভিন্ন নামে আছে, শামীম বা বেলাল। উইলিয়াম সমারসেট মম, দেখো এটার উচ্চারণ মৌঘাম না, এটার উচ্চারণ হচ্ছে মম, মম। উইলিয়াম সমারসেট মম, এইটা 18 সালে সকল বোর্ডে এসেছিল। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা স্টোরি, অবশ্যই দেখে নেবে। মোটামুটি এই 12টা স্টোরি যদি তুমি দেখো তাহলে রিয়ারেন্সের কমন পাওয়ার সম্ভাবনা মোটামুটি শতভাগ। তবে তারপরেও যারা সাসপেন্সে থাকতে চাও না, নিরাপদ অবস্থান ধরে রাখতে চাও, তাদের জন্য বলবো তোমরা পরবর্তী আর কয়েকটা গল্প অবশ্যই পড়বে। সেটা হচ্ছে এটা 13 নম্বর, দ্য কিং অ্যান্ড দ্য ওয়াইজ ফিজিশিয়ান, রাজা এবং জ্ঞানী চিকিৎসক। ওই যে রাজা অনেক মোটা হয়ে গিয়েছিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতো না, তখন ডাক্তারকে ডেকে পাঠালো যে আমার এটা কীভাবে সারবে। তখন সে বললো যে আপনি কি করেন, একটা লাঠি নিয়ে আসেন আর এই লাঠি দিয়ে বাতাসে মানে আঘাত করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনি ঘেমে যান। এইভাবে তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করানোর মাধ্যমে কি করেছিল, তার স্বাস্থ্য পুনরুদ্ধার করেছিল। এই গল্পটা আর কি। মার্কো পোলো, তোমরা জানো যে মার্কো পোলো একজন পরিব্রাজক ছিলেন এবং এই মার্কো পোলোর স্টোরিটা পারলে দেখে নেবে। ম্যাকবেথ এবং ব্যাংকো, এটা উইলিয়াম শেক্সপিয়ারের অত্যন্ত জনপ্রিয় একটা নাটক ম্যাকবেথ। এই নাটকের নির্যাস তোমরা বিভিন্ন গাইড বইয়ে দেখবে যে এই সম্পর্কে 8টা 10টা করে বাক্য দিয়ে গল্প দেওয়া আছে, এটা অবশ্যই দেখে নেবে এবং এটা একটা ইম্পর্ট্যান্ট রিঅ্যারেঞ্জ। এরপর যাদের সময় আছে তোমরা এটাও দেখবে, এ রিচ ম্যান অ্যান্ড আ ফার্মার, একজন ধনী ব্যক্তি এবং একজন কৃষক। আবার কোনো কোনো বইয়ে বলা আছে একজন ব্যাংকার এবং একজন কৃষক বা একজন গরিব মানুষ। অর্থাৎ ওই যে টাকা সুখ নিয়ে আসে না, টাকাই আমাদের অসুখের বা মানসিক অশান্তির মূল কারণ, এই শিরোনামে একটা গল্প আছে, অবশ্যই দেখে নেবে। এরপরে আলফ্রেড বার্নার্ড নোবেল, এটা কিন্তু তোমরা আনসিনে পড়েছ। তৈমুরের গল্পটা আমার কাছে মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা গল্প। তৈমুর ওই যে কী করেছিল, একটা ইয়াং প্রিন্সের রাজ্য আক্রমণ করে বসেছিল। এই গল্পটা একটু দেখে নেবে, অবশ্যই তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে এবং অনেকে হয়তো এটা রিঅ্যারেঞ্জ করেওছো। রাইম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা দ্য রাইম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার নামক একটা কাব্যের কাহিনী সংক্ষেপ, বৃদ্ধ নাবিক এর উপকথা বা গল্প। এটা অবশ্যই দেখবে। এবং তারপরে স্যার জর্জ ওয়াশিংটন, ওনার গল্পটা একটু দেখবে। এছাড়া অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজ কবি, দ্য ডগ অ্যান্ড টু ক্রোজ, এটা আমার কাছে মনে হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। এটি অবশ্যই দেখে যাবে যে দুটা কাক একটা কুকুরকে কী করছিল, ডিস্টার্ব করছিল। দেখবে গল্পটা অবশ্যই মজার লাগবে। হাতেম তাই, কিং লিয়ার এবং কুইন ভিক্টোরিয়া, মোটামুটিভাবে এই
24টা রিয়ারেঞ্জ যদি তুমি এই কয়েকদিনের মধ্যে রিভিশন করতে পারো তাহলে আশা করা যায় রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমাকে আর দুশ্চিন্তায় ভুগতে হবে না। তো চলো এরপরে রাইটিং অংশ, যেটা তোমাদের মানসিক পীড়া এবং শারীরিক পীড়ার কারণ অনেকেই আছে যে ফ্রি হ্যান্ড লিখতে পারো না, সেক্ষেত্রে মুখস্থ করাটাই হচ্ছে তোমাদের ফাইনাল ভরসা। তাই তোমাদের এই ক্ষেত্রে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই নয় এরকম গুরুত্বপূর্ণ কিছু টপিক বা কিছু আইটেম দিয়ে সাজিয়েছি তোমাদের ইংরেজি প্রথম পত্রের লিখিত অংশের প্রস্তুতি। তো চলো আলোচনা করা যাক প্যারাগ্রাফ রাইটিং। আমরা কি কি প্যারাগ্রাফ পড়ব? দেখো এখানে মাত্র 10টা প্যারাগ্রাফ পড়বে, আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। 1 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিফরেস্টেশন, বন উজাড়করণ বা বন নিধন। ট্রি প্লান্টেশনের বিপরীতটা হচ্ছে কি ডিফরেস্টেশন। এরপরে এনভায়রনমেন্ট পলিউশন পড়বে ট্রি প্লান্টেশন। এ স্ট্রিট হকার, আ বুক ফেয়ার, আ স্কুল ম্যাগাজিন, প্রাইস হাইক অর প্রাইস স্পাইরাল। এটা বর্তমান প্রেক্ষাপটে এতটা গুরুত্বপূর্ণ নয়, তবে কিছুদিন আগে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর্লি রাইজিং, ড্রাগ এডিকশন এবং ওয়াটার পলিউশন। এই 10টা প্যারাগ্রাফ যদি তুমি একটু কষ্ট করে যদি আয়ত্ত করতে পারো এবং সেটা লিখে আবার একটু দেখতে পারো যে কীরকম ভুল ভ্রান্তি হলো, তুমি যদি মুখস্থ করার পরে আবার একটু লেখো, তাহলে আমি আশা করব যে তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফ পরীক্ষা দুর্দান্ত হবে, দুর্দান্ত। এখন কথা বলবো কমপ্লিটিং স্টোরি নিয়ে। কমপ্লিটিং স্টোরি, একটা গল্পের 2-3 লাইন দেওয়া থাকবে, বাদ বাকি অংশটা তোমার সৃজনশীল চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে এবং ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে গল্পটা কমপ্লিট করতে হবে, এবং গল্পের একটা টাইটেল বা শিরোনাম তোমাকে অবশ্যই দিতে হবে। দেখো কমপ্লিটিং স্টোরির জন্য আসলে অনেকগুলো গল্প তোমাদের প্র্যাকটিস করা প্রয়োজন, কিন্তু যেহেতু তোমাদের এই মুহূর্তে মাত্র কয়েকটা দিন সময় আছে, সো যেগুলো পড়েছো জাস্ট এক নজর চোখ বুলিয়ে নেবে, রিভিশন করবা যে হ্যাঁ আমি এটা পড়েছি। আর যেটা এই সাজেশনে দেওয়া যে গল্পটা তুমি এখনও পড়োনি সেটা অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স দিয়ে তুমি কমপ্লিট করবা। যেমন 1 নম্বর পড়বে হচ্ছে রবার্ট ব্রুশ অ্যান্ড দ্য স্পাইডার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। এরপর কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাফ। এরপরে অনেস্টি অফ এ রিক্সা পুলার। দেখো যে গল্পগুলো তুমি রিয়ারেঞ্জের জন্য পড়েছো ওই একই গল্পগুলো কিন্তু কমপ্লিটিং স্টোরির জন্য ইম্পর্টেন্ট। সো একটু মনোযোগ দিয়ে যদি পড়ো তাহলে দেখবা অর্ধেক গল্প অলরেডি তুমি রিয়ারেঞ্জ সেগমেন্টে কমপ্লিট করে এসেছো, এখানে জাস্ট নতুন করে একটু দেখা। দ্য অনেস্ট উড কাটার মানে সত্যবাদী কাঠুরিয়া। এরপরে গিয়াসউদ্দিন আজম শাহ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, একটু দেখবা যে কোন গাইডে বা কোন বইয়ে এটা তুমি খুঁজে পেতে পারো, এটা অবশ্যই খুঁজে বের করে তুমি পড়বা। আমার মনে হচ্ছে যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গিয়াসউদ্দিন আজম শাহ অবশ্যই পড়বে। 6 নম্বর শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, কিছুক্ষণ আগে এই গল্পটা আমি বলেছি। এরপরে 7 নম্বর বয় উইথ রেডি উইট, এইটা ওই যে 2টা নাম দিয়ে যে দেওয়া আছে মূলত ওই গল্পটাই আর কি। দ্য স্কলার অ্যান্ড দ্য বোট ম্যান মানে বিদ্বান ব্যক্তি এবং নৌকার মাঝি। হু উইল বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে, এই গল্পটা পড়বে। এবং মাংকি অ্যান্ড দ্য র্যাটস অর্থাৎ বানরের পিঠা ভাগ, এই যে গল্পটা আছে। মোটামুটি এই 10টা গল্প যদি তুমি ভালোভাবে পড়ে যাও তাহলে কমপ্লিটিং স্টোরি নিয়ে তোমাকে আর প্যারা নিতে হবে না। তবে যাদের অ্যাম্বিশন কোনো ক্রমেই যেন A+, কোনো ক্রমেই যেন হাতছাড়া না হয়, তাদের তো একটু এক্সট্রা প্রেশার নিতেই হবে, তাদের একটু বেশি পড়তে হবে। আর তাদের জন্য আমি পরের 10টা স্টোরি সম্পর্কে একটু পরামর্শ দেবো যে তোমরা এগুলো পড়ে নেবে। সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। এ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স মানে একটা কাক এবং ধূর্ত শিয়াল। আর থার্স্টি ক্রো তৃষ্ণার্ত কাক। নাম্বার 14 দ্য ফক্স উইদাউট আ টেইল, লেজবিহীন শিয়াল অর্থাৎ লেজ কাটা শিয়ালের গল্পটা তোমরা অবশ্যই এটা জানো অনেকেই। চেষ্টা করবে মুখস্থ না করে জাস্ট গল্পগুলোকে নিজের মতো করে বানিয়ে লেখার চেষ্টা করবে। এরপরে সুফিয়া এ গার্মেন্টস ওয়ার্কার, তারপরে লটারি টিকেট সুফিয়া গার্মেন্টস ওয়ার্কার, এগুলো গাইড বই আছে, একটু দেখে নেবে। এবং 18 নম্বর হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, 2 বন্ধু আর ভালুক, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এই গল্পে এই শিরোনামে বিভিন্ন বই গল্পটা পেয়ে যাবে। দ্য গোল্ডেন গুজ, সোনার ডিম পাড়া হাঁস,
এবং সর্বশেষ 20 নাম্বারটা পড়বে দ্য লায়ার কাউবয় অর শেফার্ড, মিথ্যাবাদী রাখাল। এই 20টা কমপ্লিটিং স্টোরি যদি তুমি কমপ্লিট করে যেতে পারো, দেখো এর অর্ধেক কিন্তু তুমি রিঅ্যারেঞ্জিং স্টোরিতে গিয়ে কমপ্লিট করেছো। তার মানে তোমার মনে হতে পারে যে এতগুলো কেন, স্যার তো বললো মাত্র কয়েকটা। আসলে ওই দুইটা সেগমেন্ট মিলে দেখো 20 থেকে 15-20টার মতো গল্প আছে। তো 15-20টা গল্প যদি ভালোভাবে পড়ো তাহলে রিঅ্যারেঞ্জেও এটা তোমার হেল্প করবে এবং সেই সাথে কমপ্লিটিং স্টোরির জন্যও অত্যন্ত হেল্প করবে। চলো, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তোমাদের একটা আতঙ্কের নাম হচ্ছে গ্রাফ চার্ট। হ্যাঁ, গ্রাফ চার্ট লেখার নিয়ম নিয়ে ইমিডিয়েট খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ক্লাস আসছে। তোমাদের যাদের সমস্যা আছে তোমরা এই কমেন্ট করে রাখবে যে স্যার অতি সত্বর আমরা এই গ্রাফ চার্টের উপরে খুব সহজ টেকনিকে কীভাবে গ্রাফ চার্ট নির্ভুলভাবে লেখা যায় সেই বিষয়ে আমরা ক্লাস চাই। তোমাদের কমেন্টের উপরে নির্ভর করছে পরবর্তী ক্লাসের। তো গ্রাফ চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র এই 7টা যদি তুমি পড়ো 1 থেকে 7 নাম্বার, তাহলেই তুমি ইনশাল্লাহ কমন পাবে। তবে আরও সেফ জোনে থাকার জন্য তুমি এই আরও 5টা পড়তে পারো। দেখো, ডেসক্রাইব দ্য ফলোয়িং গ্রাফ অর চার্ট, এটা হচ্ছে প্রশ্নের শিরোনাম। কি ডেসক্রাইব করতে হবে? 1 নাম্বার হচ্ছে দ্য চয়েস অফ ডিফারেন্ট প্রফেশনস। তোমরা দেখবা বোর্ড কোশ্চেনে এসে গেছে এইটা, যে বিভিন্ন পেশার পছন্দ। হ্যাঁ, কোন বয়সের লোকজন কী ধরনের পেশাকে পছন্দ করে এই বিষয়ে একটা চার্ট আছে, সেই চার্টটা ডেসক্রাইব করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। এরপর 2 নাম্বার পড়বে হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলি হাউসহোল্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ হাউসহোল্ড এক্সপেন্ডিচার মানে বিভিন্ন সেক্টরে পারিবারিক যে ব্যয়ের খাতগুলো তার শতকরা, এটা একটা গ্রাফে আছে, সেটা বর্ণনা করতে হবে। এবং 3 নাম্বারটা হচ্ছে নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারকারী লোকের সংখ্যার শতকরা বা পরিমাণ, এইটা বিষয়ে একটা গ্রাফ চার্ট আছে, এটা দেখে নেবে। এরপরে 4 নাম্বার দেখবা ইন্টারেস্ট ইন ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন বিষয়ে ছাত্রদের আগ্রহ বা ইন্টারেস্ট। 5 নম্বরে তোমরা পড়বা সেলিং রেটস অফ ডিফারেন্ট বুকস ইন 21শে বইমেলা। 21শে বইমেলায় বিভিন্ন বইয়ের সেলিং রেট অর্থাৎ বিক্রয়ের হার, এইটার গ্রাফ চার্ট অথবা পাই চার্ট দেওয়া আছে, সেটা তোমরা বর্ণনা করবে। 6 নম্বর দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন, এয়ার পলিউশনের উৎসসমূহ, কী উৎস থেকে কী সোর্স থেকে এয়ার পলিউটেড হচ্ছে সেটার একটা গ্রাফ চার্ট আছে, সেটা বর্ণনা করবে। এবং 7 নম্বর হচ্ছে স্টুডেন্টস ডেইলি লাইফ স্পেন্ডিং অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজে ছাত্রদের দৈনন্দিন সময় নির্বাহ করার। খুব ভালোভাবে পড়ো, তাহলে গ্রাফ চার্ট তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবে। তবে সেফ জোনে থাকার জন্য পরবর্তী এই 8, 9, 10, 11, 12 এই 5টা গ্রাফ চার্ট তুমি দেখতে পারো, বাধ্যতামূলক নয়, তবে দেখলে মোটামুটি তোমার কনফিডেন্স লেভেলটা কী হবে, বুস্ট আপ হবে। 8 নম্বরটা হচ্ছে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ, বাংলাদেশে সাক্ষরতার হার। 9 নম্বর দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, বিভিন্ন গেমস বা খেলাধুলার সাপোর্টারের শতকরা হার। 10 নম্বর দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজনের সংখ্যা। 11 দ্য পভার্টি রিডাকশন রেট ইন বাংলাদেশ, বাংলাদেশে দারিদ্র বিমোচনের হার। এবং দ্য লাস্ট নাম্বার ইজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এটা মনে হয় ডুপ্লিকেট হয়ে গেছে, 10 নাম্বার আর 12 নাম্বার একই, তার মানে একটা কমে গেল, 12 নাম্বার আর 10 নাম্বার একই। এই 11টা গ্রাফ চার্ট তোমরা অবশ্যই পড়বে, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি দুর্দান্ত হবে আশা করি। এখন আমরা কথা বলবো ইমেইল রাইটিং অর ইনফরমাল লেটার্স। এখানে আমরা খুব বেশি দেব না, খুব গুরুত্বপূর্ণগুলো নিয়ে কথা বলবো। এর মধ্যে তুমি দেখবে যে 80% তোমার হয়তো পড়া হয়ে গেছে, আর যে 20% আনকমন আছে, সেই আনকমনটা এই কয়েকদিনের মধ্যে অবশ্যই পড়ে কমপ্লিট করবে। ইমেইল আর ইনফরমাল লেটার্স, তোমাদের ইনফরমাল লেটারের পরিবর্তে ইমেইল আসার সম্ভাবনাই সবচাইতে বেশি। তবে ইমেইল আর ইনফরমাল লেটারের বডি বা বিষয়বস্তু একই, শুধু লেখার প্যাটার্নগত একটু পার্থক্য আছে, আর কিন্তু মূল কথা সব একই। সুতরাং ইমেইল আসুক আর ইনফরমাল লেটার হিসেবে বা চিঠি হিসেবে আসুক, তুমি দুইটাই কিন্তু অ্যান্সার করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে পড়বে ইন্টেনশন টু ডু আফটার এসএসসি এক্সাম, ইন্টেনশন টু ডু আফটার এসএসসি এক্সাম। এসএসসি পরীক্ষার পরে তোমার কি করার ইচ্ছা সেইটা সম্পর্কে বন্ধুকে একটা ইমেইল বা চিঠি লেখো।
এরপরেরটা হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন লাইফ, জীবনে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব। এবং 3 নাম্বার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের গুরুত্ব। 4 নাম্বার ইনফর্মিং স্টাডি প্রোগ্রেস অর প্রিপারেশন অফ এক্সাম, পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে অথবা তোমার শিক্ষার অগ্রগতি কতটুকু হচ্ছে এইটা জানিয়ে বন্ধু অথবা বাবাকে চিঠি লেখা। 5 নাম্বার থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, আতিথেয়তা বা আপ্যায়নের জন্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করে চিঠি। 6 নাম্বার ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের গুরুত্ব। নাম্বার 7 ডেসক্রিপশন অফ দ্য ন্যাচারাল বিউটি অফ ইউর নেটিভ ল্যান্ড টু আ পেন ফ্রেন্ড, তোমার কোনো কলমি বন্ধু অর্থাৎ শুধু চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে ভিনদেশি কোনো বন্ধু আছে, সেই বন্ধুর কাছে তুমি তোমার কি করবে, ন্যাচারাল বিউটি অফ ইউর নেটিভ ল্যান্ড, তোমার মাতৃভূমির প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে একটা চিঠি বা মেইল লিখবে। মোটামুটি এই 7টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইমেইল বা লেটার। এছাড়াও সেফ জোনে থাকার জন্য তুমি এই কয়েকটা প্র্যাকটিস করতে পারো। দেখো অনেকগুলো হয়তো তুমি পড়ে ফেলেছো। থ্যাঙ্কিং ফর এ নাইস বার্থডে গিফট, তোমার বন্ধু জন্মদিনে আসতে পারেনি কিন্তু একটা সুন্দর উপহার পাঠিয়েছে, এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করে একটা চিঠি দাও। 9 নাম্বার সাজেশন হাউ টু মেক গুড রেজাল্ট, কীভাবে ভালো ফলাফল করা যায় এই পরামর্শ দিয়ে বন্ধু অথবা ছোট ভাই বা বোনকে একটা চিঠি লেখো। এবং 10 নম্বর হচ্ছে ডিসক্রাইবিং স্টাডি ট্যুর, এক্সকারশন, পিকনিক আর প্লেস অফ হিস্টোরিক্যাল প্লেস, মানে কোনো শিক্ষা সফর বা ভ্রমণ বা পিকনিক অথবা কোনো ঐতিহাসিক স্থানে গিয়েছিলে তার বর্ণনা দিয়ে একটা কি লেখো, ইমেইল বা চিঠি লেখো। 12 নম্বর কনগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার বন্ধু বা কোনো সহপাঠী বা কোনো বড় ভাই বা অন্য কেউ পরীক্ষায় আশানুরূপ সাফল্য অর্জন করেছে তাকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি লেখো। এটা মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের সেগমেন্টগুলো থেকে। 12 নম্বর ডেসক্রাইবিং প্রাইজ গিভিং সিরিমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা। এবং 13 নম্বর ডেসক্রাইবিং ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ছোট ভাই অথবা কোনো বন্ধু যে দূরে থাকে, তুমি জানতে পেরেছো যে সে কী করে, কোনো না কোনোভাবে স্মোকিংয়ের সাথে জড়িত। স্মোকিং এর যে ব্যাড ইফেক্টসগুলো আছে, মন্দ দিকগুলো আছে, সেইগুলো জানিয়ে তাকে একটা চিঠি বা ইমেইল লেখো। মোটামুটি এই 13টা ইমেইল বা লেটার যদি তুমি এতদিনে কভার করে থাকো তাহলে আমি বলতে পারি তোমার প্রিপারেশন ইজ ওকে। এখন আমরা কথা বলবো রাইটিং ডায়ালগ। এটা কোশ্চেন নম্বর 12তে আসে, ডায়ালগ রাইটিং বা কথোপকথন রাইটিং। দেখো এটার জন্য এখানে 13টি ডায়ালগ দেওয়া আছে, কিন্তু আসলে ইম্পর্টেন্ট হচ্ছে 9টা ডায়ালগ। তোমরা এই 9টা ডায়ালগ প্রথম দিক থেকে 9টা ডায়ালগ যদি করে থাকো তাহলে মোটামুটি আশা করা যায় যে তোমার আর না পড়লেও চলবে। ডায়ালগের জন্য কি পড়বে, রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট, তুমি আর তোমার বন্ধুর মধ্যে একটা কথোপকথন তৈরি করো বিষয়ে। কি বিষয়ে? 1 নম্বর ইউজিং মোবাইল ফোন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মোবাইল ফোনের ব্যবহার এর ভালো দিক এবং মন্দ দিক। 2 নম্বরে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস বা খেলাধুলার গুরুত্ব। 3 নম্বরে বেনিফিটস অফ আর্লি রাইজিং, ভোরবেলায় ঘুম থেকে ওঠার উপকারিতা। 4 নম্বর ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর। 5 নম্বর ইরাডিকেশন অফ ইলিটারেসি, নিরক্ষরতা দূরীকরণ। 6 নম্বর নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণের গুরুত্ব। 7 নম্বর এইম ইন লাইফ অর ইউর ফিউচার প্ল্যান। 8 নম্বর ইম্পর্টেন্স অফ কম্পিউটার অর আইসিটি লার্নিং, কম্পিউটার শিক্ষা অথবা আইসিটি শিক্ষার গুরুত্ব। এবং 9 নম্বর ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। মোটামুটি এই 9টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সেফ জোনে থাকার জন্য তুমি 10 থেকে 13 আরও 4টা ডায়লগ পড়তে পারো। 10 নম্বর কি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, অর্থাৎ গ্রামের জীবন এবং শহরের জীবনের কি উপকারিতা আর অপকারিতা। এরপরে 11 নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের গুরুত্ব, এটা মোটামুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 12 নম্বর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব। এবং 13 নম্বর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট অর ফেসবুক। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই সাজেশন
বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ। এবং যে কয়েকটা দিন আছে পরামর্শ থাকবে অতি গুরুত্ব দিয়ে একদম পড়ালেখার এতেকাফে বসো। আর কয়েকদিন পরে তোমরা জানো যে মুসলমানেরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা শেষ দশকে এতেকাফে বসবেন, একনিবিষ্টভাবে আল্লাহ তাআলার ইবাদত প্রার্থনা ইত্যাদি করার জন্য বসবেন। আর ছাত্রনং অধ্যয়নং তপ, ছাত্রদের পড়ালেখা করাই হচ্ছে তপস্যা। তোমার এই 10 বছরের পরিশ্রমের ফলাফল নির্ভর করছে আগামী 10 তারিখে পরীক্ষার অংশগ্রহণ এবং সেই পরীক্ষায় ভালো করার জন্য উপর। সুতরাং তোমরা এই কয়টা দিন পড়ালেখার এতেকাফে বসো, সারা দুনিয়াকে ভুলে যাও, মোবাইল ফোন সহ সকল প্রকার ডিভাইস এবং টক্সিক ফ্রেন্ড সার্কেলকে এড়িয়ে চলো। এই মাত্র কয়েকদিনের পরিশ্রম তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে সক্ষম। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন কে কে চাও কমেন্টে জানাও, এবং তোমাদের আরও যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেগুলো তোমরা বলবে, আমি সেগুলো সম্পর্কে নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আর ইমিডিয়েট পরবর্তী ক্লাসে আসছে তোমাদের এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কিভাবে OMR বা অপটিক্যাল মার্ক রিডার এটা পূরণ করতে হবে, কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার কাভার পেজে তথ্য দিয়ে পূরণ করতে হবে, সেখানে ভুলভ্রান্তি হলে কি করতে হবে, এবং পরীক্ষার সময় পালনীয় ও বর্জনীয় কি নীতি নির্দেশনা আছে সেগুলো নিয়ে আগামী ক্লাসটা তোমাদের সাথে আসছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে, অবশ্যই তারা উপকৃত হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।